সব অপরাধের পেছনে থাকে কিছু মানুষ, কিছু পরিকল্পনা আর কিছু অন্ধকার গল্প। কিন্তু সব গল্প একসময় থেমে যায় আদালতের কাঠগড়ায়। অদ্ভুত এক জায়গা যেখানে কে অপরাধী আর কে সাক্ষী, তার সীমারেখা অনেক সময় ধোঁয়াটে হয়ে ওঠে। ঠিক তখনই আলোচনায় আসে এক নাম, রাজসাক্ষী। একটি শব্দ যার ভেতরে লুকিয়ে থাকে অপরাধ আর বিচার, বিশ্বাসঘাতকতা আর ন্যায় বিচারের সূক্ষ্ম দ্বন্দ্ব। কিন্তু রাজসাক্ষী আসলে কি? এই রহস্যময় আইনি চরিত্র সম্পর্কে আমরা কতটা জানি? কাদের রাজসাক্ষী করা হয়, কিভাবেই বা করা হয়, আর এই পথে হাঁটতে গিয়ে একজন মানুষকে ঠিক কি কি শর্ত, চ্যালেঞ্জ আর প্রতিশ্রুতির ভেতর দিয়েই বাজেতে হয়। চলুন আজ বুঝে নেই রাজসাক্ষী নামের এই আইনি মুখোশের পেছনের জটিল বাস্তবতাকে। রাজসাক্ষী একটি শব্দ যার ভেতরে লুকোনো থাকে অপরাধ, ক্ষমা এবং ন্যায়ের মাঝামাঝি দোদুল্যমান এক বাস্তবতা। সাধারণভাবে রাজসাক্ষী বলতে বোঝায় এমন একজন অপরাধী বা সহ অপরাধী যিনি নিজেকে অপরাধের দায় থেকে মুক্ত রাখার শর্তে অন্য অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। এই ধারার শিকল নিহিত আছে ঔপনিবেশিক শাসনে, যেখানে রাজা ছিলেন রাষ্ট্রের প্রধান। তার পক্ষ হয়ে কেউ যদি অন্য অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেন তাকেই বলা হতো রাজসাক্ষী। আজ রাজা না থাকলেও এই ভূমিকার অস্তিত্ব আছে রাষ্ট্রীয় বিচারে। রাজসাক্ষী সাধারণত হন এমন কেউ যিনি কোনো গুরুতর অপরাধে সরাসরি জড়িত ছিলেন, কিন্তু পরবর্তীতে স্বতঃপ্রণোদিত হয়ে বা রাষ্ট্রের আহ্বানে সত্য তথ্য প্রকাশ করতে প্রস্তুত হন। তাকে দেওয়া হয় শর্ত সাপেক্ষে ক্ষমার প্রতিশ্রুতি। এটি শুধুই মৌখিক নয়, আইনত সুরক্ষিত। যেমন ফৌজদারি কার্যবিধির 337 ও 338 ধারায় বলা হয়েছে, তদন্ত বা বিচারের যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট একজন আসামিকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করতে পারেন যদি তিনি অপরাধের গভীর তথ্য প্রকাশে সম্মত হন। তবে এই প্রক্রিয়া কখনোই সরল নয়। প্রথমে আসামিকে আদালতের সামনে হাজির করা হয়। বিচারক তখন মূল্যায়ন করেন তার বক্তব্য মামলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাজসাক্ষী ঘোষণার পর তাকে সাধারণত রাখা হয় একক সেলে বা নিরাপদ হেফাজতে, যাতে সে কোনো ধরনের চাপ, প্রভাব বা প্রতিশোধের আশঙ্কা ছাড়া নিজের বিবৃতি দিতে পারেন। এই আলাদা অবস্থান তাকে করে তোলে তদন্তের মোড় ঘোরানোর এক কার্যকর হাতিয়ার। বাংলাদেশের আইনে রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হলেও তা নিয়ে থাকে কিছু জটিলতা। সাক্ষ্য আইনের 133 ধারায় বলা আছে, একজন অপরাধীও সহ অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন এবং তার বক্তব্যের ভিত্তিতেই অন্য আসামির সাজা দেওয়া আইনসঙ্গত। কিন্তু 144 ধারায় আদালতকে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ রাজসাক্ষী নিজেও অপরাধে জড়িত ছিলেন। তাই তার বক্তব্যে যেন অতিরিক্ত নির্ভরতা না তৈরি হয় এবং তা যেন স্বাধীনভাবে যাচাই করা হয়, সেটা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশে বহু আলোচিত মামলায় রাজসাক্ষীর নজির রয়েছে। হত্যাকাণ্ড, দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা বিভিন্ন সময় চরিত্রের সামনে এসেছে। কারো তথ্য ন্যায় বিচারে সহায়ক হয়েছে, আবার কেউ হয়েছেন বিতর্কিত। যেমন সম্প্রতি জুলাই-আগস্ট 2024 হত্যাযোগ্য ঘটনায় আলোচনায় উঠে এসেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় নিজেকে স্বতঃপ্রণোদিত রাজসাক্ষী ঘোষণা করে আদালতে বলেন, আমি জড়িত ছিলাম, সবকিছু উন্মোচন করব। এ বক্তব্য শুধু মামলার গতিপথ নয়, বিচার ব্যবস্থার চর্চা ও সমাজে এক ধরনের নাড়া দিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই পদক্ষেপ সত্যিকারের অনুশোচনার ফল নাকি নিজেকে বাঁচানোর কৌশল? আদালতই তা মূল্যায়ন করবে। কারণ রাজসাক্ষীর বক্তব্য যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তাকে আর ক্ষমা দেওয়া হয় না, আর যদি তিনি জামিনে থাকেন তার সাক্ষ্য তখন কিছুটা দুর্বল বলে বিবেচিত হয় আদালতের চোখে। রাজসাক্ষী একদিকে ন্যায় বিচারের হাতিয়ার, অন্যদিকে এক আত্মরক্ষাকারী বিশ্বাসঘাতক। তার বক্তব্যের উপর ভিত্তি করে যখন অন্যদের সাজা নির্ধারণ হয় তখন আদালতের দায়িত্ব বেড়ে যায় বহু গুণ। ন্যায় বিচার যেন প্রতারণার শিকার না হয় সে সতর্কতা থাকে প্রতিটি পদক্ষেপে। এই কারণেই বলা যায় রাজসাক্ষী চরিত্রটি বিচার ব্যবস্থায় এক জটিল অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা। যে অপরাধ অন্ধকার থেকে বেরিয়ে আসে আলোয়, তবে তার উদ্দেশ্য আদৌ ন্যায় বিচার না আত্মরক্ষা, সেটাই ঠিক করে দেয় ইতিহাস। জেদমি খান, খবর প্লাস, ঢাকা।